24-এর পর থেকেই নানাভাবে বিভাজন তৈরি হয়েছে। মাহফুজ আলমকে দায় নিয়ে কথা বলা শিখতে হবে। মুক্তিযুদ্ধ বনাম 24 এটা আওয়ামী লীগই সৃষ্টি করেছে বাংলাদেশ। আলোচনা শুরু করবো সারওয়ার তুষার আপনাকে দিয়ে। সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউ আবারও আলোচনায়, আবার বলছি এ কারণে কারণ হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার পত্রিকা সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন মাথা উঁচু করে গণতান্ত্রিক পরিবেশে আবারও তিনি দেশে ফিরবেন। এই যে মন্তব্য এবং আরও একবার যে আলোচনায় শেখ হাসিনার ইন্টারভিউ, এই বিষয়টিকে কিভাবে দেখছে এনসিপি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কোনো টেলিভিশনে কোনো সাক্ষাৎকার দেন নাই। জি, মানে আমরা সরাসরি তার মুখ থেকে কিছু শুনি নাই। এর আগে কয়েকটা সাক্ষাৎকার তার নামে প্রচারণা করা হয়েছে, যেগুলো তার সাক্ষাৎকার, সেগুলো নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এখন আবার নতুন করে এই দুটো সাক্ষাৎকারের কথা আপনি যেটা বললেন, তারপরে আলোচনাটা আবার এসেছে এবং তিনি বলেছেন মাথা উঁচু করে ফিরবেন। এটা বলতে তিনি কী বোঝাচ্ছেন জানি না। যদি মাথা উঁচু করে ফেরার প্রশ্ন থাকে, তাহলে আসলে এখন বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেই গণতান্ত্রিক পরিবেশে তার আসা উচিত এবং তার বিরুদ্ধে যে মামলা আছে সেটা তাকে রাজনৈতিক এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যাওয়া উচিত। মানে তাকে বাংলাদেশের আদালতকে ফেস করা উচিত। আদারওয়াইজ যদি এটা না হয়, আপনি যদি বলতে থাকেন যে আমি একদিন ফিরবো, তখন মনে হবে যে আপনি আসলে এখন যারা সরকার আছে, যারা বিরোধী দল আছে বা বাংলাদেশের সাধারণ জনগণ, তাদেরকে আসলে এমন একটা কিছু করবেন, করে মানে ভারতের সহযোগিতা অফকোর্স করে, তারপর আপনি মানে আসার মতো একটা পরিবেশ তৈরি হলে তারপর আপনি আসবেন। এটা একটা দুটো। তাহলে তাকে শেখ হাসিনাকে পরিষ্কার করতে হবে যে তিনি কোনটা। তিনি হয় এটা আসবেন যে তার বিরুদ্ধে আমি ধরে নিলাম। কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন মাহফুজ আলম, এই বিষয় নিয়ে নজরুল ইসলাম কথা বলেছেন। মাহফুজ আলম কিন্তু এই বিষয়টিকে আবার ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। আমি তার পোস্টটা দেখেছি। যদি ওই পোস্টের ব্যাপারে বলি, একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে মাহফুজ আলমকে দায় নিয়ে কথা বলা শিখতে হবে। মানে আপনি যখন শুধু দোষ দেবেন অন্যদের ঘাড়ে, কিন্তু নিজের দায় তো নিতে হবে। এই পুরো সময়টা, যে সময়টা ওনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে এসেছে অন্তর্বর্তী সরকারের আমল থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত, এই সময়ে তিনিও একজন অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, সরকারের উপদেষ্টা ছিলেন। কাজে তিনি যদি দায় নিয়ে কথা বলেন, আমরা একমত। আমার ভুল থাকতে পারে 10টা, উনার 2টা ভুল আছে, সেটা উনি আগে স্বীকার করতে হবে যে আমার এই ভুল হয়েছে। আমি যেমন তার অনেকগুলো বক্তব্যের ক্ষেত্রে তিনি বলেছেন যে আওয়ামী লীগ ফিরে এসছে তখনই। আমি মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসে নাই। আওয়ামী লীগ যেটা চলে যাওয়ার, আওয়ামী লীগ অ্যাজ এ রাজনৈতিক সংগঠন, সেটা তো চলেই গেছে, তারা পালিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কি আছে সেটা হচ্ছে তারা ফিরে আসার প্রশ্ন নাই, কারণ তারা রয়েই গেছে। মানে যে ওটার ফিরে আসার প্রশ্ন না। তিনি ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগের ফেরত আসা তখনই হয়েছে বিএনপির যে আচরণ এবং বিএনপিকে আসলে এখন যেভাবে তারা দেখছে, যে রোল দেখছে, সবকিছুকে মানে সংযুক্ত করে আমি বলছি যে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারটা, এই ফ্রেমিংটাই ঠিক ফ্রেমিং না। কারণ যে আওয়ামী লীগ চলে গেছে তার আর ফিরে আসার সম্ভাবনা নাই, তারা এখনো পলাতক। কিন্তু আওয়ামী লীগের একটা ধরনের আওয়ামী লীগ রয়ে গেছে, এটা ফিরে আসার প্রশ্ন না। মানে যেটা থেকে গেছে ওটাকে আপনি কি ফিরিয়ে আনবেন? সেটা হচ্ছে আওয়ামী লীগের আইডিওলজি, মানে যেটাকে মাহফুজ আলম ধর্মতত্ত্ব বলার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের মতাদর্শটা সমাজে এখনো রয়ে গেছে। এই ফ্যাসিস্ট মতাদর্শটা সমাজের একটা অংশের মধ্যে এখনো আছে, তারা এখনো প্রকাশ্যে বলে। যেমন এই যে কারিনা যিনি মারা গেলেন, তার মৃত্যুর পরে আমরা এই উল্লাসটা দেখতে পেলাম, এটা তো রয়েই গেছে সমাজে, এটা কোনো যাওয়ার প্রশ্ন নাই। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট, মানে তাদের যে বিপুল অর্থনৈতিক শক্তি, যে মানে বাংলাদেশের জনগণের লুট করা টাকায় তারা যে সম্পদশালী হয়ে উঠেছে, সেটা রয়ে গেছে। ফলে এটা যাওয়ার প্রশ্ন নাই। এর বাইরে মাহফুজ আলম আরও কয়েকটা জিনিস বলেছেন, যেমন ধরেন যেদিন মুক্তিযুদ্ধ বনাম 24 করা হয়েছে সেদিন আওয়ামী লীগ ফিরে এসছে। এটা কিন্তু একটা আওয়ামী ন্যারেটিভ। কারণ মানে গণঅভ্যুত্থানে তার নিশ্চয়ই মনে থাকার কথা। এখনকার ফ্রাস্ট্রেশন দিয়ে আপনি তখনকার পরিস্থিতি বিচার করতে পারবেন না। কোনো না কোনো কারণে তার হয়তো একটা ফ্রাস্ট্রেশন গ্রো করেছে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। আমরা সবাই তো মানুষ। কিন্তু এই যে মুক্তিযুদ্ধ বনাম 24 উনি যেটা বলার চেষ্টা করেছেন, এটা গণঅভ্যুত্থানপন্থী কোনো শক্তি, ইনক্লুডিং জামায়াত ইসলামী, তারাও আজকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করে না, করতে পারবে না, পিরিয়ড। তাহলে মুক্তিযুদ্ধ বনাম 24 এটা আওয়ামী লীগই সৃষ্টি করেছে বাংলাদেশে। ফলে আপনি তো আওয়ামী লীগের ন্যারেটিভটাই সাবস্ক্রাইব করছেন। আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে যে 24 হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। সারওয়ার তুষার, আমরা যতদূর জানি এই মাহফুজ আলমকেই কিন্তু বলা হয়েছিল আওয়ামী লীগকে বিতাড়িত করবার, অথবা পুরো এই যে 24কে সংগঠিত করবার যে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড ওনাকে বলা হয়েছে। তাহলে মাস্টার মাইন্ড হয়ে উনি আবার এখন কেন এই কথা বলছেন? আমি এটাই বললাম আপনাকে যে আমি আপনাকে এটাই বললাম, আপনার এখনকার ফ্রাস্ট্রেশন দিয়ে আপনি আপনার আগের 1.5 বছরের ভূমিকাকে মানে জাজ করতে পারবেন না। ঠিক আছে, এখনকার ফ্রাস্ট্রেশন দিয়ে আগের সময়কে মূল্যায়ন করাটা একটা ভুল পদ্ধতি। মানে আমাদের অনেকগুলো ভুল হয়ে থাকতে পারে, কিন্তু আপনি এখন যেখানে নিজেকে ধরেন, কথার কথা, আজকে যদি মাহফুজ আলম এনসিপিতে থাকতেন তাহলে তার আজকে এই স্ট্যাটাসটা এই ধরনের হতো না। তিনি যদি আজকে বিএনপিতে দিতেন তাহলে তার স্ট্যাটাসটা এরকম হতো না। তিনি আরেকটা নতুন সংগঠন খুলেছেন বা খোলার চেষ্টা করেছেন,
এই ফ্রাস্ট্রেশন থেকেও তারা এটা আসতে পারে। ফলে আপনি সবসময় যেখানে নিজেকে দেখতে পান তার ভিত্তিতে আপনি আপনার পজিশন তৈরি করেন। এটা আমি মনে করি যে এটা সবসময় অবজেক্টিভ হয় না, সাবজেক্টিভ পজিশন। দেখেন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন এই যে একটা তো আমি বললাম যে মুক্তিযুদ্ধ বনাম 24। এই জায়গায় আবার আরেকটা প্রশ্ন আছে, আমি একটু করে নিই। সেটা হচ্ছে যে আপনি এখন যে বিষয়টাকে আসলে বলার চেষ্টা করলেন, এখান থেকে একটা প্রশ্ন আসে মাথায়, সেটা হলো 24-এ সংগঠিত হওয়া ছাত্র দল, ছাত্র শক্তি, মস্তিষ্ক বা যেই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনারা এক হয়েছিলেন, সেটার মধ্যে কি আবার তাহলে বিভাজন দেখা দিল? মানে আপনারা কি বিভাজন তো ছিলই, 24-এর পর থেকেই নানাভাবে বিভাজন তৈরি হয়েছে। এখন মাহফুজ আলমকে বুঝতে হবে যে বিভাজনটা কেন হয়েছে এবং সেখানে তার কোনো ভূমিকা আছে বিভাজনটা কিনা। কেন হয়েছে স্যার? আমি একেবারে প্রিসাইজলি এবং খুব ফ্র্যাঙ্কলি বলতে চাই, জি। অনেস্ট, আপনার মন্তব্য অনেস্ট হবে তখন, মানে আপনি বলতে আমি মাহফুজ আলমকে বোঝাচ্ছি, যখন আপনি নিজের ভূমিকাটা স্বীকার করবেন। এর মধ্যে সবাই এখানে অ্যাক্ট করেছে 24-এর পরে, এই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন শক্তি, এবং তারা অনেকেই নিজেদেরকে কেন্দ্রীয় অবস্থানে দেখতে চেয়েছে, অনেকেরই নিজের নেতৃত্বে এটাকে দেখতে চেয়েছে, ক্রেডিট নিয়ে টানাটানি অনেকগুলো ব্যাপার হয়েছে। তো এই পুরো বিষয়টাতে সবাই দোষী, শুধু মাহফুজ আলম নির্দোষ, এটা কি হতে পারে? মানে এটা তো লজিক্যালি মানে না, সম্ভব না। ফলে আমি বলছি যে তাকে তার এই কথাবার্তাগুলো বা এই স্বীকারোক্তিগুলো তখনই আমি সৎ মূল্যায়ন হিসেবে দেখবো যখন তিনি বলবেন যে হ্যাঁ আমার এটা ভুল ছিল। যেমন আমি ওনার অনেকগুলো ভুলের কথা বলতে পারবো, উনি আমার বন্ধুগোত্রীয়। যেমন ধরেন আপনার এই যে উনি বলছেন না, উনি কিন্তু প্রায়ই বলেন ওনাকে কাজ করতে দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারে, এবং উনি অন্তর্বর্তী সরকারকে অন্তরীণ সরকার বলেন, মানে তাকে অন্তর্বর্তী সরকারকে অনেকগুলো শক্তি অন্তরীণ করে ফেলেছিল, এবং তিনি বলেন যে তিনি নিজেও অন্তরীণ হয়ে গেছিলেন, তাকে কাজ করতে দেওয়া হতো না। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন হচ্ছে, আপনার ম্যান্ডেট কি ছিল গভর্নমেন্টে যাওয়ার? আপনার ম্যান্ডেট ছিল ছাত্ররা, ছাত্র শক্তি, ছাত্র সমাজ, আপনি তাদের ম্যান্ডেট নিয়ে সরকারে গেছেন। তাহলে যখন আপনি দেখলেন মাঝামাঝি পর্যায়ে এসে কিংবা একেবারে একটা ওই সরকারের একটা ম্যাচিউরড অবস্থায় এসে যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ইউ শুড হ্যাভ রিজাইন্ড মাচ আর্লিয়ার। আপনার ছাত্র সমাজকে ডেকে বলা উচিত ছিল যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, হোয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট? আপনি একেবারে শেষ পর্যায়ে এসে রিজাইন করেছেন। ওইটা যদি করতেন, আপনি যদি ছাত্র জনতাকে এসে বলতেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সুতরাং এই সরকারে থাকাটা মিনিংলেস, তাহলে আমরা সবাই তার পক্ষ নিতাম। পুরো সরকার সময়টা থেকে, নির্বাচনের আগে সরকার থেকে বেরিয়ে এসে এখন যদি আপনি বলেন আমাকে কাজ করতে দেওয়া হয় নাই, আপনার কাজ করতে দেওয়া হয়নি, আপনি সরকারে থাকলেন কেন?